আজ কথা বলবো শেয়ার মার্কেটের এমন একটি টপিক নিয়ে যেটা শেয়ার মার্কেটের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ব্যাপার, কিন্তু প্রচুর মানুষ এটাকে ইগনোর করে থাকে। তো এটা ইগনোর করার কারণ হচ্ছে এর যে টার্মগুলো আছে সেগুলো হয়তো অনেকে জানেন না। তো আজ কথা বলবো এই সব টার্ম নিয়ে, যে টার্মগুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বেসিক যে টার্মগুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য ইউজ হয়ে থাকে, আজ সেগুলো নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি সুমন, শুরু করছি সহজে শেয়ার। তো সবার প্রথম জানা প্রয়োজন যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব কোথার থেকে। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন অ্যাপস আছে, বা আপনি যে ব্রোকিং অ্যাপগুলো ইউজ করেন সেগুলো থেকেও অনেক ব্রোকিং অ্যাপ আছে যারা এটা প্রোভাইড করে থাকে। তো অন্য অ্যাপের মধ্যে মানি কন্ট্রোল আছে, মানি কন্ট্রোল থেকে আপনি খুব ভালোভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারবেন। এছাড়া যে ব্রোকিং অ্যাপ আছে যার মধ্যে গ্রো অন্যতম, তো গ্রোয়ের মাধ্যমেও আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকি। যদি আপনি গ্রোয়ের পেজটা খোলেন এবং কোনো একটা শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে চান, তখন আপনাকে অ্যাপের মধ্যে সেই যে কোম্পানিটার আপনি অ্যানালাইসিস করতে চাইছেন সেই কোম্পানির নামটা সার্চ করতে হবে। ধরা যাক আমি এখানে টাটা মোটরসের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে চাইছি। তো আমি টাটা মোটরসের পেজটা খুললাম এবং নিচের দিকে গেলেই ফান্ডামেন্টাল বলে একটা অপশান রয়েছে। এখানে বেশ কিছু টার্মস রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো রয়েছে মার্কেট ক্যাপ, পি রেশিও, আরওই, ইপিএস, পিবি রেশিও, ডিভিডেন্ড ইল্ড, ইন্ডাস্ট্রি পি, এগুলো রয়েছে। তো আজ এগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। এই জিনিসগুলো কি, এটা নিয়ে আজকে আলোচনা করা যাক। তো প্রথম যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপের মানে কি? মার্কেট ক্যাপের মানে হচ্ছে আপনি যদি কোনো কোম্পানিকে কিনতে চান, তাহলে যে পরিমাণ টাকা আপনার লাগবে কোনো কোম্পানিকে কেনার জন্য সেই মুহূর্তে, সেটাই হচ্ছে মার্কেট ক্যাপ। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে কোনো কোম্পানির যে পরিমাণ শেয়ার আছে সেটাকে যদি বর্তমান মূল্যের সঙ্গে, বর্তমান মূল্য অর্থাৎ শেয়ারটির বর্তমান যে প্রাইস চলছে সেটা দিয়ে যদি গুণ করা হয়, যে গুণফলটা বেরোবে সেটাই হচ্ছে টোটাল মার্কেট ক্যাপ। অর্থাৎ ধরা যাক কোনো কোম্পানির টোটাল যে শেয়ারের পরিমাণ সেটা হচ্ছে 1 লাখ, এবং সেই কোম্পানির বর্তমান দাম চলছে, শেয়ারের দাম চলছে 50 টাকা। তাহলে 1 লাখ ইন্টু 50 অর্থাৎ 50 লাখ টাকা হচ্ছে সেই কোম্পানির মার্কেট ক্যাপ। এখানে আমরা দেখে নেব যে টাটা মোটর যেটার আমরা আলোচনা করছি তার মার্কেট ক্যাপ কত? 2,85,814 কোটি টাকা। এটা হচ্ছে টাটা মোটরসের বর্তমান মার্কেট ক্যাপ, এবং টাটা মোটরসের বর্তমান যে শেয়ার প্রাইস চলছে সেটা হচ্ছে 780 টাকা। তো যদি ধরা যাক 400 টাকার সময়তে আমরা টাটা মোটরসের মার্কেট ক্যাপটা দেখি, তখন প্রায় অর্ধেক টাকা এর মার্কেট ক্যাপ কিন্তু ছিল। অর্থাৎ শেয়ারের প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে মার্কেট ক্যাপও কিন্তু বাড়ে। তো এরপরের যে আলোচনা সেটা হচ্ছে পিই রেশিও। তো পিই রেশিওর ফুল ফর্ম হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। যাক কোনো কোম্পানির দাম 1000 টাকা এবং সে প্রত্যেক বছর 100 টাকা ইনকাম করছে, এক্ষেত্রে সেই কোম্পানির পি রেশিও হচ্ছে প্রাইস বাই আর্নিং, অর্থাৎ 1000 বাই 100 মানে 10 হচ্ছে পি রেশিও। এবং অন্য একটা কোম্পানি ধরা যাক 1000 টাকার প্রাইস এবং সে ইনকাম করছে, আর্নিং করছে পার ইয়ার 200 টাকা, তখন তার পি রেশিও হবে 5। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যখন পি রেশিওটা কম হয় তখন কিন্তু কোম্পানির ক্ষেত্রে সেটা ভালো হয়ে থাকে। অর্থাৎ আপনার জন্য সেই শেয়ারটা তুলনামূলকভাবে ভালো হবে। যদি আপনি বেশ কয়েকটা কোম্পানির পি রেশিও তুলনা করছেন, সেক্ষেত্রে যে কোম্পানির পি রেশিওটা কম হবে সেটা আপনার জন্য তুলনামূলকভাবে ভালো হবে। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে শুধু পি রেশিও কম হলেই যে কোম্পানি ভালো হবে বা খারাপ হবে এমন নয়, এছাড়াও আরও অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে না। এরপরের যে টার্ম সেটা হচ্ছে আরওই, অর্থাৎ রিটার্ন অন ইকুইটি। এক্ষেত্রে আরওই বোঝার জন্য দুটো এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক কোনো কোম্পানি XYZ, কোনো একটা কোম্পানি 100 টাকা বিনিয়োগ করে তার থেকে 30 টাকা ইনকাম করছে, এবং অন্য একটি কোম্পানি 1000 টাকা বিনিয়োগ করে 200 টাকা ইনকাম করছে। এক্ষেত্রে আপনার খালি চোখে দেখে মনে হতে পারে যে প্রথম কোম্পানিটি 30 টাকা ইনকাম করছে এবং দ্বিতীয় কোম্পানিটি 200 টাকা ইনকাম করছে, অর্থাৎ দ্বিতীয় কোম্পানিটি বেশি টাকা লাভ করছে। কিন্তু এক্ষেত্রে যদি সেই প্রথম কোম্পানিটি
1000 টাকা বিনিয়োগ করতো 100 টাকার পরিবর্তে, তখন কিন্তু সে সেই 1000 টাকাতে 300 টাকা ইনকাম করতো। কিন্তু অন্য কোম্পানিটি যেটি দেখা যাচ্ছে সে কিন্তু 200 টাকা ইনকাম করছে। অর্থাৎ দুটোর কম্প্যারিজনে দেখা যাচ্ছে 1 নম্বর কোম্পানিটি ভালো। তো এক্ষেত্রে ROE-টা হচ্ছে, রিটার্ন অন ইকুইটিটা হচ্ছে, অর্থাৎ প্রথম কোম্পানির ক্ষেত্রে ROE-টা হচ্ছে 30% এবং দ্বিতীয় কোম্পানিটার ক্ষেত্রে ROE হচ্ছে 20%। যেহেতু 20% সে 1000 টাকা বিনিয়োগ করে 200 টাকা ইনকাম করছে, তাই 20%, এবং অন্য কোম্পানিটি 1000 টাকা ইনভেস্ট করে 300 টাকা ইনকাম করছে, 100 টাকা ইনভেস্ট করে 30 টাকা ইনকাম করছে, তাই এক্ষেত্রে তার ROE-টা বেশি, অর্থাৎ 30%। তো এক্ষেত্রে বলা ভালো যে কোম্পানির ROE বেশি থাকে সেই কোম্পানি তুলনামূলকভাবে ভালো হয়ে থাকে। এরপর যেটা টার্ম সেটা হচ্ছে পিবি রেশিও, অর্থাৎ পিবি রেশিওর মানে হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু রেশিও। P ratio is equals to share price by PB value per share। শেয়ার প্রাইস তো আপনারা জানেন, বর্তমানে যে দামটা চলছে যে কোনো শেয়ারে সেটাই হচ্ছে শেয়ার প্রাইস। এবং পিবি ভ্যালুটা কি? পিবি ভ্যালুটা হচ্ছে যে কোনো কোম্পানির অ্যাসেট মাইনাস লাইবিলিটিস। অ্যাসেটের মানে হচ্ছে যে কোম্পানির বিভিন্ন যে কোম্পানির কারখানাটা রয়েছে বা তার যে যন্ত্রাংশ রয়েছে বা আরও অনেক ধরনের জিনিস রয়েছে, সেগুলো হচ্ছে যে কোনো কোম্পানির অ্যাসেটস। কোম্পানি যদি অন্য কোনো কোম্পানি পারচেজ করে থাকে সেটাও অ্যাসেটের মধ্যেই পড়বে। তো এগুলো হচ্ছে অ্যাসেট। এবং লাইবিলিটিস হচ্ছে যখন কোনো কোম্পানি কোনো ডেট নিয়ে থাকে বা কোনো ধার নিয়ে থাকে, তখন সেগুলো যে ফেরত দিতে হয় সেই টাকা, বা আরও যে ধরনের খরচা, বিভিন্ন যারা কর্মচারী আছে তাদেরকে যে টাকা দিতে হচ্ছে, এগুলো হচ্ছে লাইবিলিটিস। তো অ্যাসেট মাইনাস লাইবিলিটিস করলে পিবি ভ্যালুটা পাওয়া যায়। তো ধরা যাক কোনো একটা কোম্পানি এবিসি, তার অ্যাসেট প্রাইস হচ্ছে 100 টাকা, তার অ্যাসেট আছে 100 টাকার, এবং লাইবিলিটিস অর্থাৎ খরচা যেটা হচ্ছে সেটা হচ্ছে 50 টাকা। তো তার পিবি ভ্যালুটা হচ্ছে 50 টাকা। তো এবার আমাদেরকে বের করতে হবে যে পিবি ভ্যালু পার শেয়ারটা কত। তো ধরা যাক কোনো কোম্পানির বুক ভ্যালু হচ্ছে 50 টাকা এবং টোটাল শেয়ারের পরিমাণ 10টা, তখন সেই কোম্পানির বুক ভ্যালু পার শেয়ার ইজ ইকুয়ালস টু 5। তো এবার আমাদেরকে বের করতে হবে প্রাইস টু বুক ভ্যালুটা কত। তো প্রাইস টু বুক ভ্যালু বের করার জন্য আমাদের যে শেয়ারের প্রাইস চলছে, তো ধরা যাক কোনো কোম্পানির শেয়ার প্রাইস 20 টাকা এবং বুক ভ্যালু আমরা বের করেছি 5 টাকা। তো 20/5 ইকুয়ালস টু 4 হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু। তো এবারে প্রশ্ন হচ্ছে প্রাইস টু বুক ভ্যালুর প্রয়োজনটা কি? এটার কারণ হচ্ছে যে কোম্পানির অ্যাসেটের পরিমাণ বেশি থাকে এবং লাইবিলিটিসের পরিমাণ কম থাকে, তখন সেটা সেই কোম্পানির জন্য ভালো হয়ে থাকে। তো পিবি রেশিও যতটা কম হবে ততটাই যে কোনো কোম্পানির জন্য সেটা বেটার হবে। ওকে, নেক্সট টার্ম হচ্ছে ডেট টু ইকুইটি। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে ডেট ব্যাপারটা কি। আমরা যে কোনো জিনিস কেনার জন্য, বাড়ি কেনার জন্য বা কোনো গাড়ি কেনার জন্য বা কোনো জিনিস কেনার জন্য আমরা অনেক সময় ঋণ নিয়ে থাকি, অর্থাৎ ধার নিয়ে থাকি। বিভিন্ন কোম্পানির ক্ষেত্রেও তাদের কোম্পানিকে বড় করার জন্য বা কোম্পানির বিভিন্ন যন্ত্রাংশ কেনার জন্য বা বিভিন্ন কারণেই তারাও কিন্তু ধার নিয়ে থাকে। এটাকে ডেট বলা হয়ে থাকে। তো ডেটটা ইম্পর্ট্যান্ট কেন? যখন ধরা যাক কোনো কোম্পানি যে পরিমাণ ডেটটা নিচ্ছে সেটার পরিমাণটা যদি কম হয় তখন সেটা ভালো হয়ে থাকে। তো সেটা নির্ধারণ করার জন্য এই ডেট টু ইকুইটি ব্যাপারটা, ধরা যাক কোনো কোম্পানির ইনকাম 10 টাকা, কিন্তু তারা যে ধারটা নিয়েছে সেটার ফলে তাদেরকে যে ঋণ শোধ করার জন্য যে ইন্টারেস্টটা পে করতে হচ্ছে সেটা 12 টাকা। তো এর ফলে কি হচ্ছে, সেই কোম্পানি কিন্তু 2 টাকা লস করছে পার ইয়ার। অর্থাৎ যখন কোম্পানির ডেটের পরিমাণটা ইনকামের থেকে বেশি হয়ে যায়, তখন সেটা সেই কোম্পানির জন্য সমস্যা তৈরি করে। তো আমাদের মতন ছোট বিনিয়োগকারীদের ডেট টু ইকুইটি রেশিওটা বোঝার জন্য যে ফর্মুলাটা সেটা হচ্ছে টোটাল যে লাইবিলিটিস, অর্থাৎ এই ঋণ শোধ করা বা বিভিন্ন যে জিনিসগুলো আছে, ডেট টু ইকুইটি ইজ ইকুয়ালস টু টোটাল লাইবিলিটিস বাই ইকুইটি। ইকুইটির যে পরিমাণ টোটাল আছে সেটাকে ভাগ করলেই ডেট টু ইকুইটি পরিমাণটা পাওয়া যায়। তো বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে যখন ডেট টু ইকুইটির পরিমাণটা যত কম হবে ততই সেটা বেটার, বা একের কম হলে সেটা আরও বেশি বেটার হয়। এক্ষেত্রে বলে রাখা ভালো, বিভিন্ন যে ব্যাংকগুলো আছে তাদের ডেট টু ইকুইটির রেশিও বের করার কোনো যুক্তিকতা নেই। নেক্সট টার্ম হচ্ছে ইন্ডাস্ট্রি পিই। আমরা যে পিইটা বের করলাম,
বিভিন্ন শেয়ারের ক্ষেত্রে প্রাইস টু আর্নিং। তো একইভাবে বিভিন্ন যে ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রির আন্ডারে অনেকগুলো করে কোম্পানি আছে। ধরা যাক কোনো একটা সিমেন্ট কোম্পানি, সেই সিমেন্ট কোম্পানির আন্ডারে 10টা কোম্পানি আছে। এবারে 10টা কোম্পানির যে টোটাল পি রেশিও সেটাকে যদি অ্যাভারেজ করে, ধরা যাক সেটা 10 বেরোলো, এবং কোনো একটা কোম্পানির কোনো একটা আরও অন্য সেক্টরে, আইটি সেক্টরের ক্ষেত্রে হয়তো দেখা গেল যে পি রেশিওটা বিভিন্ন কোম্পানির এভারেজ করে 20 দাঁড়ালো। তো দুটো সেক্টরে যখন তুলনা করতে হয় তখন এই ইন্ডাস্ট্রি পিটা প্রয়োজন হয়ে থাকে, যে আপনি কোন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেতে চান। অর্থাৎ যে পি রেশিও তার গড় যে পিটা সেটাকেই সেক্টর পি বলা হয়ে থাকে। তো এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিভিডেন্ড ইল্ড, অর্থাৎ ডিভিডেন্ড যে পরিমাণ কোনো শেয়ারের পাওয়া যেয়ে থাকে, কোনো কোম্পানির যে পরিমাণ ডিভিডেন্ড পুরো বছর মিলে দিয়ে থাকে সেটার একটা পার্সেন্টেজকে বের করার প্রসেসকেই ডিভিডেন্ড ইল্ড বলা হয়। ধরা যাক কোনো কোম্পানি পুরো বছরে 100 টাকা ডিভিডেন্ড দিয়েছে, দুবারে বা তিনবারে বা একবারে টোটাল পরিমাণ 100 টাকা দিয়েছে, এবং সেই কোম্পানির বর্তমান যে শেয়ার প্রাইস সেটা হচ্ছে 1000 টাকা। সেক্ষেত্রে সেই কোম্পানির বর্তমান যে ডিভিডেন্ড ইল্ড সেটা হচ্ছে 10%। তো সাধারণত 10% ডিভিডেন্ড খুব কম কোম্পানি দিয়ে থাকে, ডিভিডেন্ডের পরিমাণ খুবই কম থাকে। তো এক্ষেত্রে যদি আমরা টাটা মোটরসের ডিভিডেন্ড ইল্ডটা দেখি, 0.27% হচ্ছে টাটা মোটরসের ডিভিডেন্ড ইল্ড। আর একটা টার্ম আছে ফেস ভ্যালু। তো ফেস ভ্যালুটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, এটা যে কোনো কোম্পানি ইস্যু করার সময় এই ফেস ভ্যালুর পরিমাণ তারা নির্ধারণ করে থাকে। সাধারণত এটা 10 টাকা হয়ে থাকে, বা অনেক ক্ষেত্রে এগুলো বোনাস দেওয়ার পর বা আরও কমতে থাকে। সাধারণত 10 দিয়েই শুরু করে থাকে, কারণ বিভিন্ন ক্যালকুলেশনের ক্ষেত্রে 10টা অনেক ইজি হয়ে থাকে। তো সেক্ষেত্রে এটা যখন যদি 1:10 রেশিওতে স্প্লিট হয় বা বোনাস দিয়ে থাকে, তখন এই রেশিওটা অনেক সময় 10 থেকে 1-এ চলে আসতে পারে। বা 1:5 রেশিওতে বা 1:2 রেশিওতে যদি বোনাস দেয় তখন সেক্ষেত্রে 5 হয়ে থাকে। মিনিমাম 1 টাকা ফেস ভ্যালু হয়ে থাকে বিভিন্ন শেয়ারের ক্ষেত্রে, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। এই ছিল আজকের ভিডিও। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কয়েকটা টার্ম নিয়ে আলোচনা করলাম, আগামী দিনে হয়তো ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওটা কীরকম লাগলো জানাবেন। যদি আপনারা এই ধরনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ব্যাপারে আরও ভিডিও চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন, আর কী ধরনের ভিডিও পেতে আগ্রহী সেটাও কমেন্ট করুন। যারা এই ধরনের ভিডিও পেতে আগ্রহী তাদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।